সালাম আলাইকুম বাচ্চারা। তো দুদিন পরেই তোমাদের এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের পরীক্ষা। এর জন্য তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করার জন্য ভিডিওটা করা। আসো আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করার পূর্বে আমাদেরকে একটা কাজ করতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আসে বোর্ডে, এটা আমাদেরকে একটু জানতে হবে। তো একটু দেখো সুন্দর করে। ফার্স্ট অফ অল আমি যদি বলি, সবচেয়ে অ্যাকাউন্টিং এর সবচেয়ে বেশি এমসিকিউ আসে চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 থেকে। এখান থেকে তোমাদের টোটাল এমসিকিউ চলে আসবে প্রায় 10 থেকে 12টা। এই চ্যাপ্টার 1 2 থেকে তোমার এমসিকিউ চলে আসবে কয়টা? 10 থেকে 12টা। এবার আসো দেখো, চ্যাপ্টার 9 আর্থিক বিবরণী, যেই চ্যাপ্টারটা তোমাদের খুবই সমস্যা থাকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ প্রায় 8 থেকে 10টা আসে। দেখো, চ্যাপ্টার 1 2 এর থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার 9 এমসিকিউর জন্য। ঠিক আছে, সিকিউর জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? চ্যাপ্টার 9, কারণ এখান থেকে অবশ্যই তোমাকে 2টা সৃজনশীল দিতে হবে। ওকে, এবার দেখো আর কোথা থেকে আসে। চ্যাপ্টার 3 থেকে প্রায় চলে আসবে 3 থেকে 4টা এমসিকিউ তোমার চলে আসবে। চ্যাপ্টার 4 থেকেও ভালো এমসিকিউ আসে, চ্যাপ্টার 4 থেকেও 2 থেকে 3টা এমসিকিউ তোমার চলে আসবে। সরি, উল্টা লিখছি। চ্যাপ্টার 3 থেকে আসবে 2 থেকে 3টা, আর চ্যাপ্টার 4 থেকে আসবে 3 থেকে 4টা এমসিকিউ। ঠিক আছে, ভালো করে বুঝিও। এবার আসো চ্যাপ্টার চ্যাপ্টার 4 এর পর চ্যাপ্টার 5, হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখান থেকে কিন্তু 2টা এমসিকিউ থাকে। এটা 2টা এমসিকিউ থাকে। এবার আসো চ্যাপ্টার 6, প্রাপ্য হিসাব সমূহ, এখান থেকে এমসিকিউ থাকে না। এবার চ্যাপ্টার 7, কার্যপত্র, চ্যাপ্টার 7 থেকে এমসিকিউ থাকে। চ্যাপ্টার 7 কার্যপত্র থেকে 2 থেকে 3টা এমসিকিউ থাকে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 এর নাম কি? আচ্ছা, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এখান থেকেও এমসিকিউ থাকে। 2 থেকে 3টে এমসিকিউ থাকে। এভাবে করে যদি তোমরা পড়ো, তোমরা মিনিমাম 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 28টা, মাঝে মধ্যে 30টা এমসিকিউ কি করতে পারবা? আনসার করতে পারবা। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই চ্যাপ্টার গুলো থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, যেগুলো পড়ে অনেক বেশি আসে, এগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, একটা একটা করে। তো এমসিকিউ সলভ করবো যে শুধু সলভ না, ওই এমসিকিউ রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, আমাদেরকে অবশ্যই ওই ইনফরমেশন গুলো জানতে হবে। যদি আমরা এমসিকিউ গুলো ইনফরমেশন সহ পড়ি, ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় 28 থেকে 30টা মিনিমাম, 28টা মিনিমাম কয়টা? 28টা এমসিকিউ তুমি কি পাবা? কমন পাবা। তো এমসিকিউ নিয়ে এই ভিডিও দেখার পর তোমার আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। চলো আমরা ডিরেক্ট এমসিকিউ সলভিং এ চলে যাই, যেখানে আমরা প্রত্যেকটা এমসিকিউ ইনফরমেশন সহ সুন্দরভাবে সলভ করতে পারবো। চলো। সো আমরা এমসিকিউ সলভ করি এভাবে করে। আমি বোর্ডে 10টা 10টা লিখবো, অ্যান্ড এই 10টা 10টা করে আমরা ধাপে ধাপে সলভ করবো। ঠিক আছে, আস্তে আস্তে করবো যাতে তোমরা বুঝো এবং মাথায় রাখতে পারো। যেহেতু সামনেই পরীক্ষা, রিভাইজ করার কোনো টাইম নেই, এটাই তোমাদের রিভাইজ। ঠিক আছে, দেখো প্রথমটা, হিসাব বিজ্ঞানের 3টি এ দ্বারা কি বোঝায়? দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এরকম অনেকগুলা অপশন দিবে দেখো। এন্ড কিছু স্পেশাল চাইল্ড আছে, এর কি করে জানো? বলবে যে এখানে অ্যাসোসিয়েশন আছে, এখানে অ্যাসোসিয়েশন আছে, এখানে অ্যাসোসিয়েশন আছে, এখানে একাডেমি, তার মানে এটাই ইউনিক, এটাই হবে। কিন্তু এরকম করে তুমি যদি চিন্তা করো, তোমার উত্তর ভুল হবে। তাহলে হিসাব বিজ্ঞানের ট্রিপল মানে এ দ্বারা কি বোঝায়? ট্রিপল দ্বারা কি বোঝায়? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। দেখো, একটা ফুল মিনিং কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। যেমন আরেকটা আছে গ্যাপ, আরেকটা আছে কি? গ্যাপ। হিসাব বিজ্ঞানের সার্বজনীন আহ, নির্দেশগুলো দেয় কে? গ্যাপ। গ্যাপের ফুল ফর্ম কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল।
ঠিক আছে? গ্যাপ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, গ্যাপ থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে হিসাব বিজ্ঞানের সার্বজনীন গ্রাহ্য নীতিমালা কে প্রণয়ন করে? গ্যাপ। এরকম আরেকটা প্রশ্ন ছিল, FASB, FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এরপর মানে কি? ফাইন্যান্সিয়াল, আমি লিখে দিই, তোমরাও লিখে ফেলো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এরকম আরো অনেকগুলো ফুল ফর্ম আছে, যেমন এখানে এই যে 6 নম্বর কোশ্চেন আমরা একটা দেখতেছি, সেটাতে পরে আসি আমরা, তাহলে এগুলো একটু লিখে নাও। দ্বিতীয়টাতে আসি, তাহলে 1 নম্বরটা আমাদের কমপ্লিট। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। কি নামে? তথ্য ব্যবস্থা। এরকম আরো একটা কোশ্চেন আসে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়? ভাষা। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়? ভাষা। এখানে প্রশ্ন কি হচ্ছে, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? তথ্য ব্যবস্থা। কি নামে অভিহিত করা হয়? তথ্য ব্যবস্থা। এরপর আসি আমরা 3, হিসাব তথ্যের ব্যবহারকারীকে। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হিসাব তথ্যের অনেকগুলো ব্যবহারকারী আছে। হিসাব তথ্যের কি আছে? অনেকগুলো ব্যবহারকারী আছে, অনেক ধরনের ব্যবহারকারী আছে। দেখ, এখানে ভালো করে বুঝো, হিসাব তথ্যের এই যে ব্যবহারকারী, এই যে হিসাব তথ্যের ব্যবহারকারী 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ ইন্টারনাল, আর একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ, একটা হচ্ছে কি? বাহ্যিক। এক্সটার্নাল, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এখন এখানে আমাকে প্রশ্নটা কিভাবে করছে এটা আমাকে বুঝতে হবে। হিসাব তথ্যের ব্যবহারকারী কে? মানে এখানে দেখো, শ্রমিক কিন্তু হিসাব তথ্য ব্যবহার করতে পারে, ঠিক আছে, কিন্তু শ্রমিকের খাইদের কোনো কাজ নেই, ও হিসাব তথ্য কি করবে? ব্যবহার করবে। দেখো, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে কিন্তু হিসাব থাকে, ও কিন্তু এগুলো ব্যবহার করার কোনো কোনো প্রয়োজন নেই। কর্মকর্তা, এই যে শ্রমিক আর কর্মকর্তা প্রায় সেম, এদের কোনো প্রয়োজন নাই। কিন্তু দেখো বিনিয়োগকারী, দেখো বিনিয়োগকারী, বিনিয়োগকারী কেন হিসাব তথ্য ব্যবহার করবে? কারণ বিনিয়োগকারী ওই প্রতিষ্ঠানে তার টাকা কি করবে? ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে। তো ও অবশ্যই কোম্পানির কি দেখবে, যে লাভ হয়েছে নাকি লস হয়েছে, এগুলো সে অবশ্যই দেখবে। এরপর আসে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কি? এই যা চলে আসছে। তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? 2 ধরনের। এখান থেকে মাস্ট একটা কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে কি? বাহ্যিক। অভ্যন্তরীণ কারা? যারা কোম্পানির ভিতরে কাজ করে, ঠিক আছে, যেমন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, মালিক, এরা হচ্ছে কি? অভ্যন্তরীণ। বাহ্যিক কারা? এই যে আমরা একটু আগে বিনিয়োগকারী বললাম, এটা হচ্ছে কি? বাহ্যিক। যেমন আমার কোম্পানির হিসাব কিন্তু সরকারও দেখে, ঠিক আছে, তাহলে সরকারও কি? বাহ্যিক। আমার কোম্পানির হিসাব কিন্তু পাওনাদারও দেখে, যে ও কি ওর টাকা ফেরত পাবে কিনা, তাহলে পাওনাদার কি? বাহ্যিক। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হিসাব তথ্যের অভ্যন্তরীণ কে? দেখো তো, শেয়ার হোল্ডার মানে কি? যারা কোম্পানির শেয়ার কিনছে, মানে বিনিয়োগকারী, ইনভেস্টর্স। এন্ড সরকার মানে কি? একটু আগে আমি বলছি, সরকার মানে কি? বাহ্যিক, ঠিক আছে। ব্যবস্থাপনা, দেখো ব্যবস্থাপনা কোম্পানির অভ্যন্তরীণ না ব্যবস্থাপনা, তাহলে উত্তর কি হবে? ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হবে। এবার আসো হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়। দেখো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি হলে আমাদেরকে আগে হিসাব বিজ্ঞানের জনকের নাম মনে রাখতে হবে। হিসাব বিজ্ঞানের জনককে? লুকা প্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনককে? লুকা প্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনককে? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলির পুরো নাম পারবা কেউ? কেউ পারবা? পারলে কমেন্ট করো। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলির পুরো নাম যদি কেউ পারো, কমেন্ট করো। এন্ড হিসাব বিজ্ঞানের জনক এই যে লুকা প্যাসিওলি একটা বই লিখছে। একটা কি লিখছে? বই লিখছে। কত সালে? 1494 সালে। কত সালে সে বই লিখছে? 1494 সালে সে একটা বই লিখছে। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি 1494 সালে কি লিখছে? একটা বই লিখছে। এটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো। বইটার নাম কি? বইটা মূলত গণিত নিয়েছিল। কি নিয়ে? গণিত নিয়ে, কারণ লুকা প্যাসিওলি ছিল একজন গণিতবিদ, ঠিক আছে। তো বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জ্যামেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তোমরা অবশ্যই এটা জানো। বইটার নাম অবশ্যই তোমরা মুখস্থ করবা। তো হিসাব যে লুকা প্যাসিওলি, লুকা প্যাসিওলি কোন দেশের অধিবাসী ছিল জানো? ইতালি। কোন দেশের? ইতালি। তাহলে হিসাব বিজ্ঞানের যত কাহিনী করছে সব কোথায় করছে? ইতালি।
এখানে আরেকটা কোশ্চেন আসে যে ডেবিট ও ক্রেডিট শব্দ দুইটা সর্বপ্রথম কোন জায়গায় ব্যবহার করছে? এটা কোথায়? ইতালি। লুকা বেসেলের জন্মস্থান কোথায়? ইতালি। লুকা বেসেল কোথায় নাগরিক ছিল? ইতালি। ইতালির ভ্যানিস শহর কোন শহর? ভ্যানিস। ভ্যানিস শহরে। কোন শহরে? ভ্যানিস শহরে লুকা বেসেলে থাকে। এবার আসি আমরা পরে। বাংলাদেশের পেশাগত হিসাব বিজ্ঞান সংগঠন কোনটা? দেখো, পেশাগত হিসাব বিজ্ঞান বাংলাদেশে হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পেশা হচ্ছে সিএ অ্যান্ড সিএমএ। কি কি? সিএ অ্যান্ড সিএমএ। বাংলাদেশে যে অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পেশার নাম হচ্ছে সিএ অ্যান্ড সিএম। সিএ মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। এটা তোমরা অবশ্যই জানো, এটার ফুল মিনিং পরীক্ষা আসতে পারে। সিএ মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আর সিএমএ মানে কি? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। দেখো, এই যে দুইটা ডিগ্রি, এই দুইটা ডিগ্রি প্রদান করে দুইটা প্রতিষ্ঠান। এই দুইটা ডিগ্রি কে প্রদান করে? দুইটা প্রতিষ্ঠান প্রদান করে। এই যে প্রতিষ্ঠানগুলোর নাম কিভাবে মনে রাখবো? দেখো, দুইটার সামনে আমি আই লাগাই দিব। কি লাগাই দিব? দুইটার সামনে আমি কি লাগাই দিব? আই লাগাই দিব। দুইটার সামনে কি লাগাবো? আই লাগাবো। দেখো, অন্য কালার দিয়ে লাগাই আই, লাস্টে বি লাগাই দিব। কি লাগাই দিব? বি লাগাই দিব। তার নাম কি হয়ে যাচ্ছে? ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউশন অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। তাহলে এই দুটো কি সংগঠন না? সংগঠন না? তাহলে এই যে এখানে বলছে বাংলাদেশের পেশাগত হিসাব কোনটা? এই যে আইসিএবি। আইসিএবি ফুল মিনিং কি? ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। প্রতিটি লেনদেনের কয়টা পক্ষ থাকে? এটা তো সবাই জানবা তোমরা। প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, ডেবিট এবং ক্রেডিট। অথবা যদি অন্যভাবে আমি বলি যে এক পক্ষ পাবে, এক পক্ষ। কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়? দেখো, এখানে অর্থনীতি দিছে, হিসাব বিজ্ঞান দিছে, ব্যবস্থাপনা দিছে, সমাজ বিজ্ঞান দিছে। এখন হিসাব বিজ্ঞান পরীক্ষায় তো অর্থনীতি থেকে কোশ্চেন আসবে না। সহজ কথা, আমরা জানি এটা কি হিসাব বিজ্ঞান। একটু আগে আমি বলছি যে এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে তথ্য ব্যবস্থা, যে ব্যবসার ভাষা বলা হয় কাকে? হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয়? ভাষা বলা হয়। ওকে। প্রাচীনকালে মানুষ কিভাবে হিসাব রাখতো? এখন সবাই দাগাই দিবে এটা আর এটা, যে পাতায় লিখে, গুহায় কেটে, আঁচড় কেটে, এই টাইপের এগুলো দাগাই দিবে। এগুলো প্রাচীন যুগ না, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। কোন যুগ? প্রাগৈতিহাসিক যুগ। প্রাচীনকালে মানুষ হিসাব রাখতো একতরফা দাখিলা পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? একতরফা দাখিলা পদ্ধতি। সরকার আয়ের অন্যতম উৎস কি? দেখো, এখানে সবগুলোই সরকারের আয়ের উৎস। ভ্যাট, ট্যাক্স, ব্যবসা, বিনিয়োগ, সবগুলোর মাধ্যমে সরকার কি করে? ইনকাম করে। কিন্তু সবচেয়ে বড় উৎস, আয়ের অন্যতম উৎস, দেখো, অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। অন্যতম উৎস কি? ভ্যাট। সরকার যে পরিমাণে ভ্যাটের টাকা পায়, ওই পরিমাণ দিয়ে মানে কি বলবো, আরেকটা বাংলাদেশ কিনা সম্ভব। ঠিক আছে? ওকে, তাহলে সরকারের আয়ের অন্যতম উৎস কি? ভ্যাট। ঠিক আছে, আসো আমরা এর পরেরগুলো সলভ করি। আমরা এখানে শুরু করি। বুক কিপিং কি? হিসাবের বই সংরক্ষণ। এটা আমাদের মুখস্থ যে টাকা, চালানে দেখা হয় কোন বারটা? দেখো, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা জিনিস থেকে তোমাদের কোশ্চেন আসবেই। এই দুইটা জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবেই। এক হচ্ছে চালান থেকে, এক হচ্ছে কোথা থেকে? চালান থেকে। আরেক হচ্ছে বাট্টা থেকে। মাস্ট এখান থেকে কোশ্চেন আসবে। দেখো, বাট্টা নিয়ে তোমাদের ধারণা থাকা উচিত। আমি বলি, একটু বলে দিই, খুবই সুন্দরভাবে মনে রাখো। বাট্টা দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে কি? নগদ বাট্টা। এখন কারবারি বাট্টা আবার দুই ধরনের। ঠিক আছে? কারবারি বাট্টা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটা হচ্ছে কি? প্রদত্ত বাট্টা। আবার নগদ বাট্টা দুই ধরনের। একটা হচ্ছে তোমার ক্রয় বাট্টা, একটা হচ্ছে বিক্রয় বাট্টা। তাহলে দেখো, এখানে আমি কোশ্চেনটা খুবই ভালোভাবে বুঝতে পারতেছি। প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, কারবারি বার্তা। কারবারি বার্তা দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত, একটা হচ্ছে প্রদত্ত। তার মানে এই তিনটার একটাও হবে না। তার মানে বোঝা যাচ্ছে কি? পরিমাণ বার্তা। এই পরিমাণ বার্তাটা কি জানো? এই পরিমাণ বার্তাটা হচ্ছে তোমার নগদ বার্তার আরেক নাম। পরিমাণ বার্তা মানে কি? নগদ বার্তার আরেক নাম। তাহলে এই যে বার্তা নিয়ে যে এই যে ছোট্ট যে ধারণাটা, এটা তোমাদের অবশ্যই
মনে রাখতে হবে এখান থেকে অবশ্যই তোমাদের কোশ্চেন আসবে, এবং অবশ্যই অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন আর একটা ম্যাথ তোমরা পাবাই। এবার আসো চালান নিয়ে কিছু জিনিস জানি। চালান, এই দেখো চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, মাস্ট তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। মাস্ট তোমাদের এখান থেকে কি আসবে? কোশ্চেন আসবে। কি আসবে? চালান আর ক্যাশ মেমো। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা বিস্তারিত দেখতে পারো। এটা এসএসসি নিয়ে করছিলাম, এটা এইচএসসির জন্য এটা সুন্দর কাজে আসবে। তো আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলি, এ পাশে লিখি। প্রথমত চালান, কি কি কোশ্চেন আসতে পারে? চালান আর ক্যাশ মেমো, চালান আর ক্যাশ মেমো। একটু কোথায় দেখাবো, এই দেখে চালান, একটা হচ্ছে কি চালান, আরেকটা হচ্ছে কি ক্যাশ মেমো। ক্যাশ মেমো, ভালো করে বুঝুন। চালান কখন প্রস্তুত করা হয়? বাকিতে পণ্য বিক্রয়ের সময়। কিসের সময়? বাকিতে পণ্য বিক্রয়ের সময়। আর ক্যাশ মেমো কখন ইউজ করা হয়? নগদে পণ্য বিক্রয়ের সময়। কিসে? নগদে পণ্য বিক্রয়ের সময়। দুইটাই কে প্রস্তুত করে? দুইটাই কে প্রস্তুত করে? বিক্রেতা। দুইটাই কে প্রস্তুত করে? বিক্রেতা। কে প্রস্তুত করে? বিক্রেতা। এখানে আরেকটা কোশ্চেন আসে যে চালানে কার সিগনেচার থাকে? চালানে কিন্তু একজনের সিগনেচার থাকে, এটা হচ্ছে বিক্রেতার। কার? বিক্রেতার। ক্যাশ মেমোতে দুইজনের সিগনেচার থাকে, কয়জনের? দুইজনের। এক হচ্ছে ক্রেতা, দুই হচ্ছে বিক্রেতা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এটা তো আসবেই এখান থেকে কোশ্চেন। ওকে, এবার আসো ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট কে তৈরি করে? এই ডেবিট নোট দিয়ে আমাদের জানতে হবে, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে ডেবিট নোট। এবার আসো আমরা চালান ক্যাশ মেমো নোট নিয়ে জানি। তাহলে নোট কয় ধরনের? নোট দুই ধরনের। আচ্ছা, ভালো করে বুঝো। এখানে ডেবিট নোট এটা কে প্রস্তুত করে? ক্রেতা। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা। আর তাহলে নোট কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট নোট, একটা হচ্ছে ক্রেডিট নোট। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা। কে প্রস্তুত করে? ক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। ঠিক আছে? কেন প্রস্তুত করে? পণ্য ফেরত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পণ্য ফেরত দেওয়ার জন্য। ও বিক্রেতা তৈরি করবে যে পণ্য ফেরত দিবে, এবং ক্রেতা বলবে যে আমি পণ্য ফেরত নিয়েছি। ঠিক আছে? এর জন্য ডেবিট নোট এবং ক্রেডিট নোট প্রস্তুত করা হয়। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? ডাবল এন্ট্রি সিস্টেম। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি। যন্ত্রপাতির অবচয় হিসাব সমীকরণ কি পরিবর্তন করবে? দেখো যন্ত্রপাতির অবচয়, এটা যন্ত্রপাতির অবচয় কি? দেখো একটা সম্পদকে কি করে? কমায় না? একটা সম্পদ কি কমায় না? তাহলে এখানে অবশ্যই কি আসবে? সম্পদ আসবে, কিন্তু এখানে সম্পদ দুই জায়গায় আছে, তাই না? এখন এটা একটা ব্যয় না? অবচয় এটা কি? ব্যয়। ব্যয় কাকে কমায়? ওই কে কমায়। তাহলে আমাদের আনসার হচ্ছে এ ও ওই কে কি করবে? হ্রাস করবে, কমাবে। ওকে, বিক্রয় কর্মীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব? দেখো এটা অনেক ভুল হয়, এটা হবে দায় হিসাব। কোন হিসাব? দায় হিসাব। এখন বিক্রয় কর্মী তো ভ্যাট পাইছে, তুমি বলবো যে আয় হিসাব, কিন্তু এটা আয় না, এটা বিক্রয় কর্মীর টাকা না। এই টাকাটা বিক্রয় কর্মী কাকে দিতে হবে? গভর্নমেন্টকে দিতে হবে। তারপর এই টাকাটা ওর কাছে কি আছে? সাময়িকভাবে আছে। তাহলে এটা ওর জন্য কি? দায়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 17 নাম্বার, পুঞ্জীবিত অবচয় কি? কোন ধরনের হিসাব? পুঞ্জীবিত অবচয় কোন ধরনের? পুঞ্জীবিত অপচয় হচ্ছে সম্পদকে কমায়। কি করে? সম্পদকে কমায়। তাহলে সম্পদকে কমায়, এটাই বিপরীত সম্পদ হিসাব। কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। আধুনিক কালে আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? আধুনিক পদ্ধতি হিসাব 5 প্রকার, আমরা সবাই জানি। আধুনিক পদ্ধতি হিসাব কয় প্রকার? 5 প্রকার। সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, ব্যয়। সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে? 5 প্রকার। আর যদি বলে সনাতন পদ্ধতি হিসাব কয় প্রকার, তাহলে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ওকে, অস্পর্শনীয় সম্পদ আমরা সবাই জানি। ট্রেডমার্ক হচ্ছে কি? অস্পর্শনীয় সম্পদ। ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, সুনাম, এগুলো হচ্ছে কি? অস্পর্শনীয় সম্পদ। পাশাপাশি এগুলো স্থায়ী সম্পদ। সম্পদ, স্থায়ী সম্পদ এন্ড অস্পর্শনীয় সম্পদ। 20 নাম্বার দেখো, আমি জাস্ট কোশ্চেন লিখছি, অপশনগুলো লিখি নেই, কারণ এটা বুঝাবো বলে। দেখো, হিসাব সমীকরণের বর্ধিত রূপ বলছে। এখন আমরা সংক্ষিপ্ত রূপ থেকে শিখি। কোন রূপ থেকে? সংক্ষিপ্ত রূপ থেকে শিখি। দেখো সংক্ষিপ্ত রূপ কি? এ ইকুয়াল এল প্লাস ওই না?
ওই জায়গায় তুমি যদি শুধু ই লেখো তাও হবে না। এখানে যদি তুমি এসি লেখো শেয়ার হোল্ডার ইকুইটি তাও হবে। এখানে যদি তুমি পি লেখো প্রপার্টরশিপস ইকুইটি অথবা পার্টনারশিপস ইকুইটি তাও হবে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি শুধু লিখবো এ ইকুয়াল এল প্লাস ওই লিখবো না, এ ইকুয়াল এল, এটা কি হবে? কি বলো, এটা কি হবে? এটা অবশ্যই হবে। শুধু দায় দিয়েও ব্যবসা শুরু করা যায়। আমি যদি বলি এ ইকুয়াল ওই, এটা কি হবে? এটাও হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন আসো আমরা বর্ধিত রূপ, হিসাব সমীকরণের বর্ধিত রূপটা একটু দেখি। তাহলে এ ইকুয়াল এল প্লাস ওই হচ্ছে আমাদের মূল রূপ। বর্ধিত রূপ কি? ওই যে ওইকে আমরা একটু ভাঙবো। ঠিক আছে, কিভাবে? এ ইকুয়াল এল প্লাস ওইটাকে লিখবো। এখানে চারটা জিনিস, কটা জিনিস? চারটা জিনিস, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ভালো করে মনে রাখো। এতে অ্যাসেটস সম্পদ, এল এ লাইবিলিটিস দায়, সিতে সিতে ক্যাপিটাল মূলধন, আর এ রেভিনিউ আয়, ইতে এক্সপেন্স খরচ অথবা ব্যয়, ডিতে ড্রয়িংস অথবা কি উত্তোলন। তাহলে দেখো এই দুইটা কি করতেছে? মাইনাস করতেছে। কি করতেছে? মাইনাস করতেছে। And এই দুইটা কি করতেছে? প্লাস করতেছে। ঠিক আছে, তাহলে বর্ধিত রূপ আমরা ক্লিয়ার। ওকে ওকে, আমরা এর পরেরগুলোতে আসি। তো আমরা আমাদের পরেরটাতে চলে যাই। 21, মূলধন একটি প্রতিষ্ঠানের জন্য কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মূলধন একটি প্রতিষ্ঠানের জন্য কি? দেখো আমাদের যে মূল সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই, আমাদের এটা মূল সমীকরণ। এ ইকুয়াল এল প্লাস ও ই। এই সমীকরণে দেখো এল মানে হচ্ছে কি? দায় না? ওই মানে হচ্ছে কি? মালিকানা সত্ত্ব না? তোমরা কি জানো এই যে এল, এটা হচ্ছে প্রতিষ্ঠানের বহির্দায়। প্রতিষ্ঠানের কি? বহিদায়। এটা হচ্ছে কি দায়? বহি দায়। আর এই যে মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অন্তদায়। কি দায়? অন্তদায়। তাহলে মূলধন প্রতিষ্ঠানের জন্য কি? একটি অন্তর্দায় বা অন্তদায়। ওকে, ব্যবসার মোট সম্পদ থেকে বহিদায় বাদ দিলে, দেখেন ব্যবসার মোট সম্পদ থেকে যদি আমরা কি দিই? বহিদায়, এই যে এই জিনিসটা এল বাদ দিই, তাহলে কি থাকে? মালিকানা সত্ত্ব বা অন্তর্দায় থাকে। এই যে মালিকানা সত্ত্ব বা অন্তর্দায় থাকবে। ওকে, কোনটি বৃদ্ধিতে ব্যবসায় মূলধন বাড়বে? দেখো ব্যবসায় মূলধন বাড়তে হলে, ব্যবসায় কি বাড়তে হলে? যদি মূলধন বাড়তে হয় ব্যবসায়, ব্যবসায় যদি মূলধন বাড়তে হয়, ওই ওই বাড়তে হলে ওই সূত্রকে আমরা জানি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। দেখো এই দুইটা বাড়লে, মূলধন আর আয় যদি বাড়ে, ওই কি হবে? বাড়বে। তাহলে মূলধন আছে? নাই, আয় আছে। আয় বাড়লে ব্যবসায় কি বাড়বে? মূলধনও বাড়বে। ওকে, কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? হিসাব চক্র। দেখো হিসাব চক্র খুবই ইম্পর্টেন্ট জিনিস। হিসাব চক্র, হিসাব চক্র থেকে মাস্ট কোশ্চেন আসবে। হিসাব চক্রের প্রথম ধাপ কি? লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ। ওকে, সংক্ষিপ্তকরণ কোনটির মাধ্যমে হয়? কিসের মাধ্যমে? রেয়ামিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? রেয়ামিলের মাধ্যমে হিসাবগুলো কি হয়ে যায়? ছোট হয়ে যায়। যার অর্থ কি? যার অর্থ দিবস অথবা দিন। যার অর্থ কি? দিবস অথবা দিন। ফরাসি শব্দ, এই যার হচ্ছে কোন শব্দ? ফরাসি শব্দ। কোন শব্দ? ফরাসি শব্দ। যার হচ্ছে কোন শব্দ? ফরাসি শব্দ। ফরাসি শব্দ যার থেকে জার্নাল শব্দটা আসছে, ইংরেজি জার্নাল শব্দটা আসছে। সাধারণ জাবেদা কয় প্রকার? সাধারণ জাবেদা দুই প্রকার। জাবেদা দুই প্রকার, এই যে জাবেদার প্রকার ভিত্তিক অবশ্যই কোশ্চেন আসে। অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে। তাহলে জাবেদা কয় প্রকার? জাবেদা কয় প্রকার? দুই প্রকার। সাধারণ জাবেদা কয় প্রকার? দুই প্রকার। সাধারণ জাবেদা কয় প্রকার? দুই প্রকার। সাধারণ জাবেদা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আহ, বিশেষ জাবেদা, একটা হচ্ছে কি জাবেদা? বিশেষ জাবেদা। একটা হচ্ছে প্রকৃত জাবেদা। একটা হচ্ছে কি? প্রকৃত জাবেদা। জাবেদাকে হিসাবের কোন বই বলা হয়? জাবেদাকে হিসাবের সহকারী বই বলা হয়। কোন বই? সহকারী। পাকা বই কোনটাকে বলে? খতিয়ানকে। কাকে?
খতিয়ানকে পাকা বই বলে। খতিয়ানকে কি বই বলে? পাকা বই বলে। জাবেদার অপরিহার্য বিষয় কি? জাবেদার অপরিহার্য বিষয় ব্যাখ্যা। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো জাবেদা কি ব্যাখ্যা দিতে হবে? জাবেদার ব্যাখ্যা হচ্ছে কি? অপরিহার্য বিষয় হচ্ছে কি? ব্যাখ্যা। অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ভ্যাটের ফুল ফর্ম কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের ফুল ফর্ম কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমি লিখে দিই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যাকে বাংলায় বলে মূল্য সংযোজন কর, সংক্ষেপে বলে মূসক। কি বলে সংক্ষেপে? মূসক। আসতে পারে। বাংলাদেশে ভ্যাটের হার কত? 15%। ভ্যাটের হার কত? 15%। 1991 সালের আইন দ্বারা প্রচলিত। ঠিক আছে, এরপর আমরা পরের গুলোতে চলে যাই। তো আমরা এরপর শুরু করি 31। দেখো কি বলছে, 2/10 নিট 30। দেখো এটা ভিন্ন ভাবে লিখছে, পরীক্ষায় ভিন্ন ভাবে লিখতে পারে, এবার ভয় পাওয়ার কিছু নেই। আহ ওরা আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেখো 2/10 নিট 30 এটা একটা শর্ত। এটা কি শর্ত? এই কোন ধরনের শর্ত, মানে এটা কোন বারটায় এই ধরনের শর্ত দেওয়া হয়? আমরা একটু আগেই পড়ছি বারটা কয় ধরনের? দুই ধরনের। বারটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নগদ বারটা, আর একটা হচ্ছে কারবারি বারটা। ঠিক আছে, কারবারি বারটা মুখে মুখে বাদ দিয়ে দিব আমরা শুধু। ঠিক আছে, এটা হিসাবের কোনো বইতে আসে না। তাহলে শর্ত দেওয়ার তো কোনো কারণ নেই, আছে? তাহলে শর্ত দেওয়া হয় কোন বারটায়? নগদ বারটায় শর্ত দেওয়া হয়। তাহলে এই যে এই শর্তটা, এই শর্তটা কোন বারটা? নগদ বারটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আমি আরেকটু বুঝি এই শর্তটার মানে কি। এই শর্তটার মানে হচ্ছে 10 দিনের ভিতরে যদি টাকাটা পরিশোধ করা হয়, কয় পার্সেন্ট বার্তা দিবে? 2% বার্তা দিবে। আর 30 দিনের ভিতরে অবশ্যই কি করতে হবে? টাকাটা পরিশোধ করতে হবে। এইটাই হচ্ছে এই শর্তর অর্থ। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই। কায়েসের নিকট হতে 10% বার্তায় পাওয়া গেল 5,400 টাকা। বার্তা কত? বার্তা কত? এখন বেশিরভাগ স্টুডেন্ট কি করে দেখো, ক্যালকুলেটর নিবে, যেহেতু বলছে 10%, 5,400 টাকার 5,400 ইন্টু 10% করে দিবে, 540 টাকায় দিবে 540। এটার উত্তর 540 হবে না। কোশ্চেনটা ভালো করে পড়ো। কায়েসের নিকট হতে 10% বার্তায় পাওয়া গেছে কত টাকা? 5,400 টাকা পাইছি। তাহলে এই 5,400 টাকা হচ্ছে 90% টাকা। কত পার্সেন্ট টাকা স্যার? 90% টাকা। কিভাবে বুঝছি যে ও পাইছে 5,400 টাকা 10% বাদে? 10% বাদে কত টাকা পাইছে? 5,400 টাকা। তাহলে টাকাটা কিভাবে বের করবো আমি? 5,400কে যদি আমি 90 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 90 দিয়ে ভাগ করি, 1% টাকা চলে আসবে না? তাহলে আমি করি 5,400 ভাগ 90, 1% টাকা হচ্ছে 60। এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি ইন্টু 10, তাহলে কত হয়ে গেছে? এই যে রাইট আনসার হবে কত? 600 টাকা। তাহলে বারটার পরিমাণ কত? 600 টাকা। এবার আসো পরেরটাতে। বারটা সাধারণত কত প্রকার? এই যে একটু আগে বলছি বারটা দুই প্রকার। তাহলে বারটা দুই প্রকার। নিচের কোনটির জন্য সমাপনী দাখিলা খুবই গুরুত্বপূর্ণ? সমাপনী দাখিলা থেকে কোশ্চেন আসে। সমাপনী দাখিলা কি? বছর শেষে বা হিসাবকাল শেষে 3টা হিসাব বন্ধ করে দিতে হয়। কয়টা হিসাব? 3টা হিসাব। আয়, ব্যয়, উত্তোলন। এই বন্ধ করে দেওয়াটাকেই বলে সমাপনী দাখিলা। তাহলে এখানে দেখো আয়, ব্যয়, উত্তোলন। প্রাপ্য হিসাব তো সম্পদ, অ্যাসেট, এটা হবে না। প্রদেয় হিসাব হচ্ছে দায়, লাইবিলিটি, এটা হবে না। যন্ত্রপাতি হচ্ছে অ্যাসেট, এটা হবে না। বিক্রয় হচ্ছে কি? আয়। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। বিশেষ জাবেদা, আগেই বলছে জাবেদা কয় প্রকার? দুই প্রকার, একটা বিশেষ জাবেদা, একটা প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা 6 প্রকার, প্রকৃত জাবেদা 4 প্রকার। প্রকৃত, তাহলে বিশেষ জাবেদা কয় প্রকার? 6 প্রকার। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা? মুখস্থ। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কার্যপত্র, খুবই গুরুত্বপূর্ণ। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কার্যপত্র, যে করলেও হয় না করলেও হয়, করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। ডেবিট দ্বারা কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেলছে। দেখো, সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট, তার মানে এটা তো হবে না। এখানেও দেখো সম্পদ হ্রাস করছে, তার মানে এটাও হবে না। দেখো এখানে সম্পদ বৃদ্ধি, এখানে সম্পদ বৃদ্ধি মানে ডেবিট আমরা জানি। আর দায় বৃদ্ধি মানে ক্রেডিট, তার মানে দায় হ্রাস মানে কি? ডেবিট। তাহলে উত্তর কোনটা হবে? এটা হবে। প্রকৃত জাবেদা কয় প্রকার? একটু আগে আমরা পড়ছি 4 প্রকার। এক এক বই আবার এক একটা লেখা, কোনো বইয়ে 5 প্রকারও দেওয়া আছে প্রকৃত জাবেদা। ঠিক আছে,
তো এগুলো পরীক্ষায় কনফিউশন প্রশ্ন খুব কম আসে। নিচের কোনটি অনগদ লেনদেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই। কমিশন নগদে পাওয়া যায়, সুদও নগদে পাওয়া যায়, ভাড়াও নগদে পাওয়া যায়, কিন্তু এই যে নগদ বাট্টা, এই যে ও যে 10% বাট্টা দিছে, এটা কি নগদ টাকায় দিছে নাকি ছাড় দিছে, যা তুই আমাকে দিস না এরকম করে? তাহলে এই যে নগদ বাট্টা হচ্ছে কি অনগদ লেনদেন। আপনি এবার তুমি কোশ্চেন করবে যে নগদ কিভাবে আবার অনগদ হয়? এটার নাম নগদ বাট্টা, ঠিক আছে, এটা নগদ না, ঠিক আছে। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুলছি। এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুবই বেশি আসে, মানে এটা আসবেই। এটা এই অঙ্কটা পরীক্ষায় আসবে। তো এই অঙ্কটা করানোর জন্য আমি এই পাশে একটু মুছে নিচ্ছি। কি বলছে? আশোক ট্রেডার্স একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান 2025 সালের 1 জানুয়ারি, 2025 সালের শুরুতে 10% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করছে। তাইলে সে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করছে কয় পার্সেন্ট বাট্টায়? ইন্টু 10% বাট্টা। এটা কি বাট্টা বলতে পারবা? এই 10%টা নগদে বা বাকিতে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা হয়, এটা হচ্ছে কারবারি বাট্টা। কি বাট্টা? এই 10% হচ্ছে কারবারি বাট্টা। এটা আমরা মুখে মুখে বাদ দিয়ে দিব। কারবারি বাট্টা আমরা কিভাবে বাদ দিব? মুখে মুখে। তাহলে সে কত টাকার পণ্য কিনছে? 1 লক্ষর 10% হচ্ছে 10,000। তাহলে 1 লক্ষ থেকে 10,000 টাকা বাদ দিয়ে সে 90,000 টাকার পণ্য ক্রয় করছে। 90,000 টাকা কি করছে? পণ্য ক্রয় করছে। কত টাকার? 90,000 টাকার পণ্য সে ক্রয় করছে। ভালো করে বুঝো। এখন কিসে কিনছে? বাকিতে কিনছে। 1 সপ্তাহ পর উক্ত মালের মানে পণ্যের অর্ধেক টাকা 10% বাট্টায় পরিশোধ করছে। এই যে অর্ধেক টাকা যে 10% বাট্টায় পরিশোধ করছে, দেনা পাওনার সময় যে বাট্টা, এটা হচ্ছে কি বাট্টা? নগদ বাট্টা। এটা হচ্ছে কি বাট্টা? নগদ বাট্টা। তাহলে এই 90,000 টাকার অর্ধেক টাকা, কত টাকা? অর্ধেক টাকা 45,000 টাকা সে কি করছে? পরিশোধ করছে। তাও কিসে? বাট্টায়। তাহলে 45,000 টাকা 10% কত? 4,500 টাকা সে কি পাইছে? বাট্টা পাইছে। এটা কি বাট্টা? নগদ বাট্টা। এখন আমার প্রশ্ন হচ্ছে হিসাবভুক্ত বাট্টা। তাহলে এখানে একবার পাইছে সে বাট্টা 10,000, এখানে একবার পাইছে 4,500। তাহলে হিসাবভুক্ত হবে কত? এই কারোর বাট্টা কি কখনো হিসাবভুক্ত হয় নাকি এটা আমরা মুখে মুখে বাদ দিই? এটা আমরা মুখে মুখে বাদ দিই, এটা হিসাবভুক্ত হবে না। তাহলে হিসাবভুক্ত হবে জাস্ট কত টাকা? 4,500 টাকা। তাহলে এটার উত্তর কত হবে? 4,500 টাকা। এই অঙ্কটা খুবই ভালো করে পারতে হবে, ঠিক আছে। তোমরা দরকার হলে এই ভিডিওটা রিভাইন্ড করে আবার এই অঙ্কটা দেখো, খুবই ভালো করে বুঝো, ঠিক আছে। স্লো দিয়ে বুঝো। যদি আমি ফাস্ট বলি তাহলে তোমরা ভিডিওটাকে স্লো দিয়ে দাও, প্লেব্যাক স্পিডে স্লো দিয়ে দিলে আশা করি বুঝতে পারবে। ওকে, আমরা পরেরগুলোতে চলে যাই। তো আমরা 41 নম্বর দেখি। 41 কি বলছে? 3 ঘরা নগদান বই কি কয়টা কলাম থাকে? 3 ঘরা নগদান বইয়ে কয়টা কলাম থাকে? তারিখ, প্রাপ্তি, এক পাশে যদি হিসাব করি আমি, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকার ভর্তিটা না, নগদ, ব্যাংক, পাট্টা। তাহলে এক পাশে 7টা আর এক পাশে 7টা, 7 × 14টা। 3 ঘরায় যদি 14টা থাকে তাহলে 2 ঘরায় একটা একটা কম, 12টা। আর এক ঘরায় আহ আবার একটা একটা কম, 10টা। ঠিক আছে। লেইজ আর লেইজার, লেইজ থেকে লেইজার শব্দটা আসছে, আমাদের খতিয়ান আসছে। লেইজ শব্দের অর্থ হচ্ছে তাক। লেইজ শব্দের অর্থ হচ্ছে কি? তাক। লেইজ শব্দের অর্থ তাক, তাক। ঠিক আছে। হিসাব বিজ্ঞানের স্থায়ী বই কোনটি? খতিয়ান। হিসাব বিজ্ঞানের স্থায়ী বই কোনটা? খতিয়ান। কোন বইকে সকল বইয়ের রাজা, পাকা বই বলা হয়? কি বলা হয়? রাজা বলা হয়, অনেক সময় পাকা বই বলা হয়। এটা হচ্ছে কি? খতিয়ান। সিডি, ক্যারিড ডাউন। দেখো সবগুলো কিরকম, ক্রেডিট ডিসকাউন্ট হবে না, ক্রেডিট ডাউন হবে না, ক্যারিড ডাউন। সিডি মানে কি? ক্যারিড ডাউন। বিডি মানে কি? ব্রোড ডাউন। ঠিক আছে, এগুলো অবশ্যই আসবে এখান থেকে একটা কোশ্চেন। ক্যারিড ডাউন, ব্রোড ডাউন। ওকে। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ, হিসাব চক্র থেকে কোশ্চেন আসবে, একটু আগেও বলছি। হিসাব চক্রের প্রথম ধাপ কি? লেনদেন শনাক্তকরণ। শেষ ধাপ কি? শেষ ধাপ কি? সময় দাখিলা। দ্বিতীয় ধাপ কি? জাবেদা। দ্বিতীয় ধাপ কি? জাবেদা। জাবেদার আরেক নাম কি? শ্রেণীবদ্ধকরণ। জাবেদাকে আরেক নাম কি বলা হয়? শ্রেণীবদ্ধকরণ। ওকে, ঠিক আছে। ওকে,
জাবেদার পরের ধাপে কিন্তু মানে তৃতীয় ধাপ কি খতিয়ান, ঠিক আছে। প্রাপ্তি ও প্রদানের বই কোনটা? নগদান বই। কিভাবে? নগদান বইয়ের এক পাশে প্রাপ্তি থাকে আর এক পাশে প্রদান থাকে। ওকে, কি ছকে খতিয়ানের কাঠামোকে কয় ভাগে ভাগ করে? কি ছক মানে কি? মাঝ বরাবর ভাগ করা হয় না, এক ভাগ দুই ভাগ, এক ভাগ ডেবিট, এক ভাগ ক্রেডিট, দুই ভাগ। লেজার 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 অবশ্যই হবে। লেজার শব্দটি কোন ভাষা? হ্যাঁ, তোমরা টাকা বা ফরাসি, গ্রিক, এগুলা। লেজার, এটা লেজ শব্দ থেকে লেজার আসছে, এটা ইংরেজি শব্দ। লেজার কোন শব্দ? ইংরেজি শব্দ। ব্যাংক সমন্বয় বিবরণীর প্রস্তুত কে করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো এখানে ঝামেলা আছে। একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে। দেখো দুইটা জিনিস। এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। এটা কে প্রস্তুত করে? আমানতকারী বা যে নগদান বই প্রস্তুত করে মালিক বা প্রতিষ্ঠান, ঠিক আছে। আর ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক। কে প্রস্তুত করে? ব্যাংক। অথবা লিখতে পারো কি ব্যাংকার, অপশনে যেটা থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো ক্লিয়ার। ওকে, আমরা আসি পরের ভিডিওতে, যেখানে আমরা 50-এর পরেগুলো সলভ করবো। আসুন। ওকে, আমরা এখান থেকে শুরু করি 1 থেকে। তো এখানে ফার্স্ট থেকে বলছে ব্যাংক দলিল ডিএম বলতে কি বুঝো? ডিএম মানে হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ডিএম মানে কি? ডেবিট মেমোরেন্ডাম। এখানে আমি আরেকটা লিখছি সিএম মানে কি? 57 নাম্বার। সিএম মানে হচ্ছে ক্রেডিট ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম, ঠিক আছে। এখন এখানে আমরা একটু বুঝি, এটা নিয়ে আমি এমসিকিউ, এই রিলেটেড এমসিকিউ অনেক বেশি আসে, তাও আমি লিখি নেই। এটা কত আসে সৃজনশীলের, এটা মানে আমি একটু বুঝি। ডেবিট মেমোরেন্ডাম মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম মানে সহজে বুঝি, ঠিক আছে। ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ব্যাংক আমার হিসাব থেকে বা আমানতকারী হিসাব থেকে যে টাকাগুলো কেটে রাখে, করে রাখে, কেটে রাখে কর্তন সমূহ, ঠিক আছে। ডেবিট মেমোরেন্ডাম মানে কি? কর্তন সমূহ। এন্ড ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? জমা সমূহ, ঠিক আছে। ব্যাংক চার্জ ধার্য করছে, তার মানে কি? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখছে, এটা হচ্ছে কি? ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক সুদ দিছে আমাকে, তাহলে এটা কি হবে? ক্রেডিট মেমোরেন্ডাম, ঠিক আছে। তাহলে এমসিকিউ আসে এরকম, নিচের কোনটা ডেবিট মেমোরেন্ডাম? তাহলে যদি যে এন্ট্রিতে ব্যাংকের টাকা বাড়বে, আমার টাকা বাড়বে, ওটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। যে এন্ট্রিতে আমার টাকা কমবে, সেটা হচ্ছে, সরি উল্টা বলে ফেলছি, যে এন্ট্রিতে আমার টাকা কমবে সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। যে এন্ট্রিতে আমার টাকা বাড়বে সেটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তোমরা লিখে রাখতে পারো, ডেবিট মেমোরেন্ডাম মানে কি? কর্তন সমূহ, কর্তন সমূহ, ও কর্তন, কর্তন 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 সমূহ, ঠিক আছে। আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? জমা। আসি আমরা পরেরটাতে। চেক প্রস্তুতকারী কি বলে? খুবই সুন্দর কোশ্চেন। চেক প্রস্তুতকারীকে বলে আদেষ্টা। কি বলে? আদেষ্টা। আর চেক যাকে দেওয়া হয় সে হচ্ছে আদেষ্ট, ঠিক আছে। চেক যে প্রস্তুত করে সে হচ্ছে কি? আদেষ্টা। সে হচ্ছে কি? আদেষ্টা। আর চেক যাকে দেওয়া হয় সে হচ্ছে আদেষ্ট, ঠিক আছে। ব্যাংক বিবরণীর ক্রেডিট আমানতকারীর জন্য কি? খুবই সুন্দর কোশ্চেন। দেখো এইটা তোমাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। দেখো, আমি যখন ডেবিট লিখি, নগদ টাকা ডেবিট লিখি, মানে আমার বইতে যখন আমি নগদ টাকা ডেবিট লিখি, তার মানে কি নগদ টাকা বাড়ছে না? আমার বইতে আমি ডেবিট লেখা মানে কি নগদ টাকা সম্পদ বৃদ্ধি না? সম্পদ কি? বৃদ্ধি না? আর যখন আমি ক্রেডিট লিখি মানে কি সম্পদ হ্রাস না? তাই না? তো ব্যাংকের বেলায় উল্টা। ব্যাংকের বেলায় কি? উল্টা। ব্যাংকের বেলায় উল্টা। ব্যাংকের বেলায় কি? উল্টা। ব্যাংকের বেলায় ডেবিট মানি হচ্ছে কি? হ্রাস। আর ক্রেডিট মানি হচ্ছে আমার বেলায় বৃদ্ধি, ঠিক আছে। উল্টা। তাহলে এখানে কি বলছে? ব্যাংক বিমাতে ক্রেডিট আমানতকারীর জন্য কি? সম্পদ। আর আমার জন্য ক্রেডিট মানি চলে গেছে ব্যয়, দায়। কোনটি ব্যাংক কর্তৃক লিখিত? কোনটা ব্যাংক লেখে? ব্যাংক অবশ্যই কি লিখবে? ব্যাংকের বই লিখবে না? পাস বই। ব্যাংক বই মানে কি? পাস বই। ব্যাংক বই মানে কি? পাস বই। ওকে,
এবার আমরা কিছু পূর্ণরূপ অলরেডি আমি একটা বলে দিয়েছি। ডিপিএস এর পূর্ণরূপ কি? ডিপোজিট ডিপোজিট পেনশন স্কিম। বানানটা খুবই সাবধানে, ঠিক আছে? স্কিম, ডিপোজিট পেনশন স্কিম। এনএসএফ মানে কি? খুবই গুরুত্বপূর্ণ, এনএসএফ থেকে কোশ্চেন আসবেই। নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। এসসি মানে কি? সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ, ঠিক আছে? আচ্ছা, এনএসএফ টা আমি একটু বুঝাই। এনএসএফ নিয়ে এখানে আমি একটা প্রশ্ন লিখছি, কোথায় গেল? এই যে বকেয়া চেক, কাইন্ড অফ বকেয়া চেক বা অপরিশোধিত চেক যেটা বলা হয় আর কি, ঠিক আছে? এনএসএফ চেক। আচ্ছা, এটা নিয়ে একটু পরে বলি। ঠিক আছে, পাস বইয়ের সঙ্গে আহ, এই নগদ বইয়ের সম্পর্ক কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাস বইয়ের সঙ্গে নগদ বইয়ের সম্পর্ক বিপরীত, বিপরীত না? এই যে দেখো, পুরো উল্টা কাহিনী। আচ্ছা, সবচেয়ে নিরাপদ চেক কোনটি? ডাককাটা চেক সবচেয়ে নিরাপদ। ব্যাংক তহবিলের প্রধান উৎস কোনটা? দেখো, ব্যাংক তহবিলের উৎস হচ্ছে চারটা: পরিশোধিত তহবিল, সংরক্ষিত তহবিল, আমানত আর ঋণ। এখানে দেখো, ঋণ ও তহবিল, পরিশোধিত তহবিল, আমানত তহবিল, কিন্তু আমাকে বলছে প্রধান উৎস। প্রধান উৎস কি? আমানত, ঠিক আছে? ব্যাংক জমা পাস বইয়ের কি উদ্বৃত্ত প্রকাশ করে? ব্যাংক জমা মানে ব্যাংকে জমা দিলে পাস বই মানে ব্যাংকে উল্টা না, এই উদ্বৃত্ত প্রকাশ করে। ব্যাংক সম্বন্ধে বিবরণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? নগদ টাকা জানা, ব্যাংকের টাকা জানা, নগদ প্রদান জানা, নাকি গরমিল জানা? অবশ্যই গরমিলের কারণ জানা। পাস বইয়ের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা কি বোঝায়? পাস বই মানে ব্যাংক বই, ব্যাংক বইয়ের ডেবিট উদ্ধৃত্ত মানে কি? ব্যাংক বইয়ের ক্রেডিট উদ্ধৃত্ত মানে আমার জমা, আর ক্রেডিট উদ্ধৃত্ত মানে কি? ব্যাংক জমা অতিরিক্ত মানে দায়। বকেয়া চেক, বকেয়া চেক মানে হচ্ছে এমন একটা চেক যেটা আমি দিছি কিন্তু ব্যাংক এখনো টাকাটা পরিশোধ করে নাই বা ব্যাংকে উপস্থাপিত হয় নাই। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব, এটা আসবেই। বকেয়া চেক মানে কি? অপরিশোধিত চেক মানে হচ্ছে আমি চেকটা দিছি কিন্তু ব্যাংক এখনো টাকাটা পরিশোধ করে নাই, ঠিক আছে? তাহলে এতটুকু আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 65 পর্যন্ত আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো। চলো। তো আমরা 66 নাম্বার থেকে শুরু করি। সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক? মানে এখানে বলছে সমন্বিত ক্রয়ের সূত্র কোনটা আর কি। তো আমরা জানি সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে এটা: প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। সেখানে ক্রয় আছে, আমরা জানি এখানে নিট ক্রয় হবে। সমন্বিত ক্রয় সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। খুব গুরুত্বপূর্ণ একটা আহ, প্রশ্ন। এই রিলেটেড একটা অঙ্ক আমি এখানে লিখছি, খুবই এটা বোর্ডে আসছে। 75 নম্বর ম্যাথটা আমরা একটু পরে সলভ করবো। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? এটা অস্থায়ী ও সাময়িক হিসাব। রেয়ামিলকে সাময়িকভাবে মিলাই দেওয়ার জন্য দুই পাশ এই হিসাবটা খোলা হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে অনিশ্চিত হিসাবকে ইংরেজিতে কি বলে? একে বলে সাসপেন্স অ্যাকাউন্ট। কি বলে? সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট। খতিয়ানের অতিরিক্ত নির্ণয়ের ভুল কোথায় ধরা পড়ে? রেয়ামিলে। মূলত এর জন্যই রেয়ামিলটা করা হয়, যে খতিয়ানে বা জাবেদায় কোনো ভুল হয়েছে কিনা। এটা যদি কোনো ভুল হয় তাহলে এটা ধরা পড়বে কোথায়? রেয়ামিলে। অনিশ্চিত হিসাব কত সময়ের জন্য খোলা হয়? একটু আগেই বলছি, এটা হচ্ছে কি হিসাব? সাময়িক হিসাব। তাহলে সাময়িক সময়ের জন্য এই হিসাবটা খোলা হয়। রেয়ামিল কখন প্রস্তুত করা হয়? রেয়ামিল একটা নির্দিষ্ট দিনে। কখন মানে এটার কোনো বাদ ধরা নিষেধ নাই যে এটা অমুক টাইমে বা একটা বছরে প্রস্তুত করতে হবে। এটা বছরের যে কোনো সময় প্রস্তুত করা যায়, একটা নির্দিষ্ট দিন। এখানে তিনটা কোশ্চেন লিখছি, একটু দেখো। নিচের কোনটা ডেবিট, নিচের কোনটা ক্রেডিট, নিচের কোনটা রেয়ামিলে আসবে না? এটা আসলে এরকম অনেকগুলো কোশ্চেন বোর্ডে আসছে। তো এরকম তিন ধরনের কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন বোর্ডে আসতে পারে। নিচের কোনটা ক্রেডিট? অবশ্যই আমাদের ক্রেডিট গুলো মনে রাখতে হবে। বিভিন্ন যেমন শিক্ষানবিশ সালামি ক্রেডিট হয়, উপভাড়া ক্রেডিট হয়। সাধারণত আমরা মনে রাখি দায়, আয়,
আর মূলধন কি হবে? ক্রেডিট হবে। আর ডেবিট কোনটা হবে? সম্পদ। আর ব্যয় ডেবিট হবে। রেয়ামিলে কোন দফাগুলো আসবে না? সাধারণত প্রারম্ভিক কোনো টাকা রেয়ামিলে আসে না, সমাপনী কোনো পণ্য রেয়ামিলে আসে না, অব্যবহৃত কোনো পণ্য রেয়ামিলে আসে না, অব্যবহৃত মনিহারি রেয়ামিলে আসে না, এরপর সম্ভাব্য কোনো জিনিস রেয়ামিলে আসে না। ঠিক আছে, এই চারটা জিনিস রেয়ামিলে কখনো আসে না। এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে যে কখন সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে? যখন এই যে সমন্বিত ক্রয় করে থাকবে, রেয়ামিলে থাকবে, তখন সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে। এই ব্যাপারটা আমি একটু বলি। দেখো, এই জিনিসটা যখন রেয়ামিলে তুমি দেখবা, তখন ওকে আর ওকে রেয়ামিলে আনবা না, ওকে তখন তুমি রেয়ামিলে আনবা। ঠিক আছে, এতটুকু পারলেই হবে। কোনটি প্রস্তুত বাধ্যতামূলক নয়? রেয়ামিল প্রস্তুত বাধ্যতামূলক নয়। ওকে, আমরা প্রশ্নটাতে আসি। দেখো, এখানে বলছে প্রারম্ভিক মজুদ 22,000 টাকা, ক্রয় 1,35,000, বিক্রয় 3,76,000, সমাপনী মজুদ 37,000 টাকা। সমন্বিত ক্রয় কত? তাহলে আমরা সমন্বিত ক্রয় সূত্র কি জানি? আমরা সমন্বিত ক্রয় সূত্র কি জানি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে আমার এখানে প্রারম্ভিক মজুদ কত? এই যে 22,000, আমি লিখে ফেলি 22,000। ক্রয় কত? এই যে ক্রয় 1,35,000 যোগ 1,35,000। সমাপনী মজুদ কত? 37,000 মাইনাস 37,000 শেষ। তাহলে এখানে আমাদের বিক্রয়ের কোনো কাজ নাই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখন, 22,000 যোগ 1,35,000 মাইনাস 37,000, 1,20,000। তাহলে এই যে 1,20,000 যেটা বের হয়েছে, 1,20,000, এটাই হচ্ছে কি, এই হচ্ছে কি সমন্বিত ক্রয়ের টাকা। তো এই টাইপের অঙ্ক আসলে তোমরা খুব সহজেই পরীক্ষা দিতে পারবা। তো রেয়ামিলের আরেকটা অংশ, যেমন রেয়ামিলের ভুল থেকে প্রচুর কোশ্চেন আসে। চলো আমরা ভুলের কোশ্চেন গুলো একটু দেখি। সো এখানে রেয়ামিলের যে ভুল সংশোধনের ব্যাপারটা আছে, এখানে মূলত দুই ধরনের কোশ্চেন অনেক বেশি আসে। যে এটা কোন ধরনের ভুল এবং এই ভুলের সংশোধনের যাবে দাও। ঠিক আছে, তো আমি এখানে কয়েকটা ভুল লিখছি। এখানে আমাদের ভুল নিয়ে একটু কিছু কোশ্চেন আসতে পারে, ওগুলো আমরা আগে দেখিনি। ভুল হচ্ছে দুই ধরনের। আহ মূলত ভুল দুই ধরনের না, দুতরফা ভুল হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, দুতরফা ভুল কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। দেখো ভালো করে, করণিক ভুল আবার 4 প্রকার, আর নীতিগত ভুল 2 প্রকার। আর একটা আছে এখানে লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল। ঠিক আছে, আর নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয়কে মুনাফা লেখা, মুনাফা জাতীয়কে মূলধন লেখা। ওকে, এখন এখানে ভুলটা দেখি। আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লেখা হয়েছে। দেখো, আসবাবপত্র ক্রয় লেখা উচিত ছিল আসবাবপত্র হিসাব, তো লিখে ফেলছে কি ক্রয় হিসাব। তাহলে এই দেখো, মূলধন জাতীয় কি লিখছে? মুনাফা জাতীয় লিখছে। তাহলে এটা কি ভুল? এটা নীতিগত ভুল। এটা কি ভুল? এটা নীতিগত ভুল। কি ভুল? নীতিগত। এটা কি ভুল? নীতিগত ভুল। এরপর আসি আমরা, একটি ভুলের কারণে অপর একটি ভুল করা হয়েছে। এটা হচ্ছে তোমার পরিপূরক ভুল। একটা ভুলের কারণে আরেকটা ভুল। রহিমের কাছ থেকে 500 টাকা পেয়ে 400 টাকা লিখছি, করিমের কাছ থেকে 400 টাকা পেয়ে 500 টাকা লিখছি। এই টাইপের ভুলগুলো হচ্ছে পরিপূরক ভুল। এবার আসো, 1500 টাকা বিক্রয় 150 টাকা লেখা হয়েছে। এটা হচ্ছে লেখার ভুল। এটা কিসের ভুল? লেখার ভুল। ঠিক আছে,
যন্ত্রপাতি সংস্থাপন মজুরি দেখো কি জাতীয়, মূলধন জাতীয়, কিন্তু মজুরি হচ্ছে মুনাফা জাতীয়তে লেখছে। তাহলে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেখা কোন ভুল? এই যে আমরা একটু আগে করছি, এটা নীতিগত ভুল। ওকে, শেষ, আমরা ভুলগুলো মোটামুটি ক্লিয়ার। দেখো বাদ পড়ার ভুল হচ্ছে একটা হিসাব লেখেই নেই, ঠিক আছে, পণ্য বিক্রয় এই হিসাবটা অন্তর্ভুক্ত হয়নি, এটা হচ্ছে তোমার কি বাদ পড়ার ভুল। বেদাখিলের ভুল হচ্ছে এই যে নীতিগত, যেরকম মূলধনকে মুনাফা লেখে, মুনাফাকে মূলধন লেখে, বেদাখিলের ভুল প্রায় সেম, কিন্তু এটা মুনাফাকে মুনাফা লেখে আর মূলধনকে মূলধন লেখে। আচ্ছা যাই হোক, এবার আসি আমরা এই জাবেদাটা যদি আমরা করি, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। দেখো বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু কিনি, এটা আমার জন্য কি পণ্য না? তাহলে আমার করার কথা ছিল কি ক্রয় হিসাব ডেবিট করার কথা ছিল না? কিন্তু আমি ক্রয় হিসাব ডেবিট না করে আসবাবপত্র হিসাব কি করছি, ডেবিট করছি। হিসাব ডেবিট করছি, আসবাবপত্র কি করছি, ডেবিট করে দিচ্ছি। এখন এই আসবাবপত্রটাকে আমার বন্ধ করতে হবে না? বন্ধ করার জন্য, বন্ধ করতে হলে এটাকে আমাকে কি করে দিতে হবে, উল্টা করে দিতে হবে না? তাহলে আমি এখন নতুন করে লিখবো আসবাবপত্রকে উল্টা করে দিব, আসবাবপত্র কি করে দিব, উল্টা করে ক্রেডিট করে দিব। আর নতুন করে কাকে খুলবো, ক্রয়কে খুলবো। শেষ, আমার সংশোধনী জাবেদা হয়ে গেছে। ঠিক আছে, তো সংশোধনী জাবেদা পারতে হলে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, যদি বা এমসিকিউ তে দেখো, যদি শর্টকাট পারো ওইটাই বেটার। ঠিক আছে, তো আমরা পরের গুলোতে চলে যাই। আমরা এরপরে আর্থিক বিবরণী এবং আমাদের যে কার্যপত্র, আর্থিক বিবরণী, কার্যপত্র এন্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রকম, আমরা এদিকে চলে যাব। তো আমরা অলরেডি প্রায় ভিডিও শেষের দিকে, আমরা একার সাথে চলে আসছি। অনুপার্জিত আয় দ্বারা কি বলে? অনুপার্জিত আয় হচ্ছে যে আয়টা আহ এখনো হয় নাই, যে আয়টা এখনো আমার হয় নাই কিন্তু আমি টাকাটা নিয়েছি, ঠিক আছে, এটা আমার জন্য দায় হিসেবে কাজ করে। স্টেশনারি প্রারম্ভিক, দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রারম্ভিক স্টেশনারি হচ্ছে 1500 টাকা, আবার ক্রয় করছে 4500 টাকা, সমাপনী মজুদ মানে রয়ে গেছে 500 টাকা। তাহলে ব্যয় কত, ব্যয় কত? তাহলে যেটা রয়ে গেছে ওটা কি ব্যয়? যেটা রয়ে গেছে ওটা তো ব্যয় না, ওটা এখনো রয়ে গেছে সম্পদ। তাহলে আমার প্রথমে ছিল 1500, পরে আবার কিনছি 4500, 1500 4500 টোটাল হচ্ছে 6000। 6000 থেকে আমি 500 যদি বাদ দিই, মানে 500 রয়ে গেছে, তাহলে বাকিগুলো কি হয়ে গেছে, খরচ। তাহলে 5500 কি হয়েছে আমার খরচ হয়ে গেছে। 1500 আর 4500, 6000 থেকে 500, 5500। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? বিপরীত দাখিলা হিসাবকালের শুরুতে দেওয়া হয়। ঠিক আছে, হিসাবকালের শুরুতে দেওয়া হয় প্রথমে, ঠিক আছে, বা হিসাবকালের প্রথম তারিখে। কার্যপত্র এক ধরনের কি, কার্যপত্র তো জাবেদা না, খতিয়ানও না, আর্থিক বিবরণী না, এটা একটা কি খসড়া, এটা কি খসড়া, যেটা আর্থিক বিবরণীকে সহজ করে, আর্থিক বিবরণীকে কি করে, সহজ করে। সাধারণত কোন সম্পত্তির অবচয় হয় না? যন্ত্রপাতির হয়, দালান কোঠের হয়, মোটর গাড়ির হয়, ভূমির অবচয় হয় না। তাহলে উত্তর হবে কি ভূমি। ঠিক আছে, পুস্তক মূল্য মানে কি আমি একটু বুঝি। একটা সম্পত্তির বর্তমান মূল্যটাকেই, প্রকৃত মূল্যটাকেই পুস্তক মূল্য। ধরো আমি একটা যন্ত্রপাতি কিনছি আজকে 1 লক্ষ টাকা দিয়ে, 10 বছর পরে কি এটার মূল্য 1 লক্ষ হবে না, অবচয় হয়ে শেষ হয়ে যাবে। তাহলে এই যে ক্রয় মূল্য থেকে যে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে যে টাকাটা, ওইটাই কি পুস্তক। একটি সম্পত্তির আয়ুষ্কাল 8 বছর হলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত? আমরা সবাই জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্র হচ্ছে বছর, মানে 8, 8 বছর, 8 বছরকে কি করবো 100 দিয়ে ভাগ দিব, 8 ভাগ 100, যেটা আসছে ওটাকে 100 দিয়ে গুণ দিলে 8, সরি 8 ভাগ 100, 100 ভাগ 8, ও 100 ভাগ 8, ঠিক আছে, উল্টা করে ফেলছিলাম। 100কে সময় দিয়ে ভাগ করলে কি হবে, চলে আসবে আমাদের 12.5 চলে আসছে। Okay. বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, 20% হলে
বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত? এটা সূত্র খুবই সহজ। এই যে আমাদের পার্সেন্ট যেটা দেওয়া থাকে ওই পার্সেন্টের উপরে লিখবো, যে 100 মাইনাস ওই পার্সেন্টটা। ঠিক আছে, তাহলে কি হবে? পার্সেন্ট কত? 20 না? আমি লিখবো উপরে 20, নিচে 100 মাইনাস 20 মানে 80। এটাকে জাস্ট যদি আমি ক্যালকুলেট করি, 20 ভাগ 80, 0.25, এটাকে জাস্ট 100 ইনটু করলে 25%, 25%। তো এটা আমরা খুব সহজে দেখো, এই যে পার্সেন্টটাকে আমি এক্স করছি, তো পার্সেন্ট এখানে 20 থাকতে পারে, 25 থাকতে পারে, 25 হলে 25, 20 হলে 20, যেটা থাকবে ওটা দেবো। আচ্ছা, যদি উল্টা দেওয়া থাকে, ধরো এটা দেওয়া আছে, এটা বের করতে বলে, তাহলে সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সূত্র তখন কি হবে? এক্স ডিভাইড 100 প্লাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ক্রয় সংক্রান্ত খরচ কোনটি? ক্রয় সংক্রান্ত খরচ বলতে ক্রয় করে প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত যে খরচগুলো, এগুলোকে বলে ক্রয় সংক্রান্ত খরচ। যেমন একটা মেশিন আমি ধরো বিদেশ থেকে, চায়না থেকে ক্রয় করলে এটার সাথে আমার আমদানি শুল্ক দিতে হবে, পরিবহন খরচ দিতে হবে, জাহাজ ভাড়া দিতে হবে, ডক চার্জ দিতে হবে, নগর শুল্ক দিতে হবে, মজুরি দিতে হবে। তাহলে এখানে দেখো ক্রয় সংক্রান্ত খরচ কি? ক্রয় পরিবহন। নিচের কোনটি অলিক সম্পদ? অলিক সম্পদ মানে কি? ভুয়া সম্পদ। অলিক সম্পদ মানে কি? ভুয়া সম্পদ, যেটা সম্পদের সম্পদ আমরা বসাই, বাট এটা আসলে সম্পদ না। যেমন এই যে গ্রন্থসত্তা, এটা হচ্ছে স্থায়ী সম্পদ, প্যাটেন্ট স্থায়ী সম্পদ, সুনাম স্থায়ী সম্পদ, কিন্তু অদৃশ্যমান সম্পদ প্লাস স্থায়ী সম্পদ। এন্ড প্রাথমিক খরচ হচ্ছে কি? আমাদের অলিক সম্পদ। এরকম আরো অনেক অলিক সম্পদ আছে, যেমন ধরো শেয়ার অবহার একটা অলিক সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন একটা অলিক সম্পদ, তোমাদের অপশনে আসতে পারে। ঠিক আছে, আহ, তো 90 পর্যন্ত, তো আমরা আরো 10টা করব, আসো। আচ্ছা, তো আমাদের লাস্ট পার্ট, তো দেখো, হিসাবকাল সাধারণত কত সময়কালের জন্য? হিসাবকাল সাধারণত 1 বছরের জন্য করা হয়। খুবই স্পেসিফিকলি যদি আমি বলি, এটার অনেক লং প্রসেস আছে, যে হিসাবকাল কে অনেকভাবে ভাগ করা যায়, যেমন ফিজিক্যাল ইয়ার, এরপর ক্যালেন্ডার ইয়ার, তো এগুলো তো আমরা যাবো না। সাধারণত হিসাবকালকে 1 বছরে ভাগ করা হয়। আর্থিক বিবরণের অংশ কয়টা? আর্থিক বিবরণের অংশ 5টা। আই এ এস এক অনুযায়ী আর্থিক বিবরণের অংশ কয়টা? 5টা। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এক অনুযায়ী আর্থিক বিবরণের অংশ কয়টা? 5টা। আচ্ছা, এরপরে দেখো একটা অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা দেখো, 1 জানুয়ারি 2013 সালে 1 লক্ষ টাকা 12% হারে কি নিছে? ঋণ নিছে। এখন ঋণের হার কত পার্সেন্ট? 12%। এটা প্রত্যেক বছর বছর সমান থেকে দিতে হয়। ঠিক আছে, 1 লক্ষ টাকার 12%, 1 লক্ষ টাকার 12% কত? 12,000 টাকা সুদ দিতে হবে। ঝামেলা করছে 2014 সালের মার্চে, 2014 সালের মার্চের 31 তারিখে এতগুলো টাকা পরিশোধ করছে। তাইলে আহ, এখন একটা হিসাব হচ্ছে, সে মার্চ পর্যন্ত কত টাকা দিছে? মার্চ পর্যন্ত কয় মাস? 3 মাস না? তাহলে 1 লাখ টাকার কত পার্সেন্ট? 12%। 12% করবো কয় মাস? 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করবো, তাহলে কত আসে দেখি আমরা। 1 লাখের 12%, 12,000, এটাকে আমরা ভাগ করব 12 দিয়ে, গুণ করব 3 দিয়ে, তাহলে 3,000 টাকা। তাহলে মার্চ পর্যন্ত সে সুদ দিবে কত? 3,000 টাকা। এবার বলছে যে মার্চের 31 মানে মানে মার্চের শেষে সে 4 ভাগের 1 ভাগ টাকা পরিশোধ করে দিয়েছে, মানে 1 লাখ টাকার 4 ভাগের 1 ভাগ কত? 1 লাখ টাকার 4 ভাগের 1 ভাগ 25,000 টাকা সে পরিশোধ করে দিয়েছে। তাহলে আরো 75,000 টাকা সে ঋণ এখনো আছে। ওইটার উপর কত ধরতে হবে? 12% না? আর মাস কত আছে? মাস কত আছে? 9 মাস, এখনো 9 মাস আছে। তাহলে এটা আমরা করি, 75,000-এর 12% ভাগ 12 গুণ 9, 6,750। প্রথম 3 মাস সে দিবে 3,000, পরের 9 মাস দিবে 6,750। টোটাল কত? 9,750 টাকা সে পরিশোধ করবে। তাহলে কত? 9,750 টাকা। দেখো পরের অঙ্কটা, রেয়া মিলে অগ্রিম বীমা আছে 7,000 টাকা। অগ্রিম বীমা কত আছে? 7,000 টাকা। বছর শেষে 4,000 টাকা অগ্রিম বীমা রয়ে গেছে, তার মানে বীমা খরচ হয়ে গেছে 7,000 টাকা থেকে 4,000 টাকা রয়েছে, বাকি 3,000 টাকা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে না? ওই খরচটাই কোথায় দেখাবো আমি? আয় বিবরণীতে দেখাবো।
সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞান নীতিমালা কি? গ্যাপ। সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞান নীতিমালা কি? গ্যাপ। ওকে, 96 তে আসি। দেখো, যদি বিজ্ঞাপন খরচ 18,000 টাকার এত অংশ অবলোপন, দেখো 18,000 টাকার এত অংশ যদি অবলোপন হয় 5 ভাগের 3 ভাগ, তাহলে 18,000 টাকার বিলম্বিত কত হবে? 5 ভাগের 2 ভাগ। এই যে 3 না, 4 5 আর 2 হলে এটা হবে কি? বিলম্বিত। তাহলে 18,000 টাকা 5 ভাগের 2 ভাগ করলে বিলম্বিত বের হয়ে যাবে। তাহলে 18,000 টাকার ভাগ 5 গুণ 2, 7,200 টাকা হচ্ছে কি বিলম্বিত। কই 7,200? কোনটি অলিক সম্পদ? একটু আগেই বলছি, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ হচ্ছে যে সম্পদটা সম্পদের মতো লাগে কিন্তু সম্পদ না। দেখো, ট্রেডমার্ক হচ্ছে স্থায়ী সম্পদ প্লাস অদৃশ্যমান সম্পদ। সুনামও স্থায়ী সম্পদ, অদৃশ্যমান। প্যাটেন্টও এই যে একটু আগে বলছি শেয়ার অবহার, ঠিক আছে? এখানে ওরা শেয়ার অবহার না লিখে কি লিখছে? শেয়ার পাট্টা লিখছে। সেম কথা। দেখো, এখানে আমি 3টা নীতি লিখছি, যে 3টা নীতি পরীক্ষা খুব বেশি আসে। কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদ লেখা হয়? ঐতিহাসিক ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদ লেখা হয়। হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা কি? আহ এটা এমন একটা ধারণা যে হিসাবকাল সারা জীবন অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? কিন্তু এই অনন্তকাল ধরে চলতে লাগলে আমি হিসাব কিভাবে করবো? এটা হচ্ছে হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটনা চলমান প্রতিষ্ঠান ধারণার কারণে হয়। সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত করা হয় না কোন নীতির কারণে? রক্ষণশীলতা নীতির কারণে। তো এতটুকু যদি তোমরা যদি এই এক্সট্রা এমসিকিউ ভালো করে পড়ো, এই ভিডিওটা বারবার দেখো, এন্ড আশা করি তোমরা এখান থেকে মিনিমাম 28টা এমসিকিউ পাবা, কমন পাবা। আজকের জন্য এতটুকু থাক, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।